21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ। দণ্ড বহাল থাকবে কিনা সিদ্ধান্ত জানাবেন হাইকোর্ট। ডিবি হেফাজত থেকে মাঝরাতে পরিবারের জিম্মায় সাংবাদিক মুন্নি সাহা। রাজধানীর কারওয়ান বাজারে পড়েন জনগণের তোপের মুখে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের দুর্নীতির তথ্যে বিস্মিত তদন্ত কমিটি। 22 প্রকল্পের 25,000 কোটি টাকার অর্ধেক কিলো পান। চুয়াডাঙ্গা পৌর এলাকার ট্রেড লাইসেন্সের ফি আত্মসাৎ। 3 বছরে প্রতারিত হাজারো ব্যবসায়ী। কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস। গাজায় জাবালিয়া শরণার্থী শিবির সহ উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় শতাধিক প্রাণহানি। যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় ফিলিস্তিনিদের ক্ষোভ। এবং বৃষ্টিবিঘ্নিত জ্যামাইকা টেস্টের শুরুর ধাক্কা সামলে সাদমান শাহাদাতের 50 জুটি। টাইগার ওপেনারকে 50 উপহার দিল ওয়েস্ট ইন্ডিজ। দেখছিলেন শিরোনাম সংবাদ। সকালের সঙ্গে আছি আমি শিকা আজিজ। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় আজ। জানা যাবে বিচারিক আদালতে নেয়া তারেক বাবর সহ আসামিদের সাজা বহাল থাকবে কিনা। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার জন্য নৃশংস গ্রেনেড হামলা করা হয়। সেখানে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন দলের 3 শতাধিক নেতাকর্মী। 2018 সালের 10 অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে বিভিন্ন মামলায় অর্থদণ্ড ও কারাদণ্ডের আদেশ দেন আদালত। 5 আগস্ট দেশে প্রেক্ষাপট পরিবর্তনের পর 21শে অক্টোবর এ মামলার নতুন করে শুরু হয় শুনানি। শুনানিতে সব পক্ষই এ মামলায় রাজনৈতিক উদ্দেশ্যের জন্য কিভাবে জঙ্গিবাদ ও বিএনপি নেতাদের নাম যোগ করা হয় তা তুলে ধরেন। পরে শুনানি শেষে 21 নভেম্বর রায়ের দিন রাখা হলেও রোববার রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। এটা যেদিন কোর্ট এটা করে আপনার আর্গুমেন্ট শুনানি শেষ করলেন, ওই দিন আমি বিভিন্নভাবে আইনের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে দুটা জিনিস আমরা এস্টাবলিশ করার চেষ্টা করেছি যে এই মামলার দ্বিতীয় চার্জশিট সেটা যেমনি গ্রহণযোগ্য নয়, প্রথম চার্জশিট যেটা সেখানেও এই মুফতি হান্নানকে আপনার রাজসাক্ষী হওয়ার একটা প্রস্তাব ছিল। 20 ধারা অনুযায়ী আর কোনো প্রলোভন দিয়ে যদি তার স্বীকারোক্তি নেওয়া হয়, সেই স্বীকারোক্তিটা আইনের চোখে এটা গ্রহণযোগ্য নয়। তবে এই মামলায় যাবজ্জীবন সাজা হওয়া তারেক রহমানের বিষয়ে সিনিয়র আইনজীবী SM শাহজাহান বলেন, আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি বলে খালাস পাবেন তারা। কোনো আসামির বিরুদ্ধেই এই মামলা প্রমাণিত হয়নি। তারেক জিয়া সাহেব এবং আপনার কাজী কায়কোবাদ অন্যান্য যারা এই মামলায় আপিল করেননি, এই আপনার নন অ্যাপিলিং অ্যাকিউজড যারা আছেন, যাদের আপিল নাই বা কোনো 561A মতে কোনো প্রেয়ার কোর্টের সামনে নাই, সেক্ষেত্রে ওই যদি সমস্ত আসামিরা খালাস কোর্ট মনে করেন যে না মামলা কারো বিরুদ্ধে প্রমাণিত হয় নাই, সেক্ষেত্রে এই নন অ্যাপিলিং অ্যাকিউজড হিসাবে ওনারাও সেই বেনিফিটটা পেতে পারেন। আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই বিরোধী দলকে এ মামলায় জড়ানো হয়েছিল বলে জানান আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সবজি কিনতে গিয়ে একদল বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নি সাহা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে তেজগাঁও থানা পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার করে তাকে। পরে ডিবি হেফাজতে প্রেরণ করা হয়। ডিবি সূত্রে জানা যায়, সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। সেসব মামলায় তাকে আত্মসমর্পণ করে কোর্ট থেকে জামিন নিতে হবে। এই পরিপ্রেক্ষিতে 497 ধারায় মাঝরাতে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় মুন্নি সাহাকে। ফজলে আদিত্যের রিপোর্ট। শনিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে 1 টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নি সাহা। সেখানে একদল বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন তিনি। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় তেজগাঁও থানা পুলিশ।
পরে সাংবাদিক মুন্নিশাকে উদ্ধার করে পুলিশ। নিরাপত্তার কারণে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি সূত্রে জানা যায়, মুন্নিশার বিরুদ্ধে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে একটি হত্যা মামলা সহ 4টি মামলা রয়েছে। পুলিশ স্বপ্রণোদিত হয়ে তাকে গ্রেফতার না করায় এবং তার বিরুদ্ধে থাকার মামলার প্রেক্ষিতে আদালতে হাজির হওয়ার সত্ত্বে ফৌজদারি কার্যবিধি 497 ধারা অনুযায়ী তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এই বিষয়ে সাংবাদিক মুন্নিশার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করলে তারা রাজি হননি। আমরা জানি না তো, আমি কি বললাম, আমাদের দাঁড় করে রাখবেন আপনারা। আমি তো মিডিয়ার লোক, আমি তো মিডিয়ার লোক। গাড়িতে নিয়ে পৌঁছাই দেবে, এটা বলছি না। সেটা তো এই দেশ টিভির ছেলেটির নাম কি? আদিত্য। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ কারো জন্য হুমকি নয়, তবে কেউ হুমকি হোক এমনটা চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ ভারত সম্পর্ক নষ্ট করতে দেশটির গণমাধ্যম প্রোপাগান্ডায় লিপ্ত বলেও অভিযোগ করেন তিনি। আর বিএনপির ভাইস চেয়ারম্যান SM আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারত মিথ্যাচার করছে। জাতীয় ঐক্য ধরে রেখে নিজেদের শক্তি বাড়ানোর পরামর্শও দেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ মোহাম্মদ ইউনূস চালাতে পারছেন না, বাংলাদেশকে পুরো বেচে দেবে আমেরিকার হাতে। প্রতিনিয়ত ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার শিকার হচ্ছে বাংলাদেশ। এই অপপ্রচারে শোনায় সোহাগা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার। উদ্দেশ্য প্রণোদিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নষ্টের চেষ্টা চালাচ্ছে দেশটির কয়েকটি গণমাধ্যম। সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র প্রধান শনিবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে ভারতীয় গণমাধ্যমের ভূমিকার নিন্দা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, দুদেশের স্বাভাবিক সম্পর্কে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে। জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ কারো জন্য হুমকি নয়, কেউ হুমকি হোক তেমনটাও চায় না। জাতীয় স্বার্থ যেখানে আছে সেখানে জাতীয় ঐক্যমত থাকতে হবে, প্রভাব বিস্তারের চেষ্টা থাকবেই। এটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অলমোস্ট নিয়ম। যারা শক্তিমান তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনার ঘর গোছাতে হবে যাতে আপনার উপর আন্ডিও কোনো প্রভাব বিস্তার করতে না পারে। আমরা কারোর জন্য থ্রেট না, আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না। এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন। আরেক আলোচক বিএনপির ভাইস চেয়ারম্যান SM আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি জাতীয় স্বার্থ রক্ষা করেই ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক রাখবে। দেশের স্বার্থ বিকিয়ে আমাদের দল ভবিষ্যতে কখনোই কোনো শক্তির সাথে আপোষ করবে না। দ্য সেম টাইম শুধু ভারত না, চায়না থেকে শুধু সকল রাষ্ট্রকে আমরা বলতে চাই, যে মেসেজটা আমরা দিতে চাই, তাদের কারোর জন্য আমরা সিকিউরিটি থ্রেট হব না, তাদের সিকিউরিটির জন্য আমরা আদৌ থ্রেট হব না। বাট এট দ্য সেম টাইম যদি কেউ আমাদের জন্য সিকিউরিটি থ্রেটের চিন্তা ভাবনা করে, তাহলে আমরা তাদেরকে সেটা ডেটার করব, তাদেরকে আমরা মোকাবেলা করব, তাদেরকে আমরা বাধা দেব এবং সেই তার সক্ষমতা আমরা অর্জন করব ইনশাআল্লাহ। আর জাতীয় ঐক্য ধরে রেখে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন বক্তারা, যাতে অযাচিতভাবে কেউ বাংলাদেশের উপর প্রভাব বিস্তার না করতে পারে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার মতো পরিণতি না চাইলে ক্ষমতার জন্য বিদেশিদের আশীর্বাদ না নিয়ে জনসমর্থন আদায়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, দেশকে নিয়ে অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র চলছে। কয়েকটি রাজনৈতিক দল মনে করে ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতায় আসা সম্ভব না। তাদেরকে শেখ হাসিনার পরিণতির দিকে তাকাতে বলেন ক্রীড়া উপদেষ্টা। অনুষ্ঠানে কুমিল্লা ও আশপাশের জেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে ৩৫ শহীদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়। শেখ হাসিনার থেকে বেশি কারো প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না। শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তা স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে এই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন, অন্য কোনো বহিরাগত শক্তির আশীর্বাদ নয়।
সংস্কার নিয়ে কাউকে ভাবতে হবে না, নির্বাচনের পর গঠিত জাতীয় সরকারি ব্যবস্থা নেবে, এমনটাই বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সংখ্যালঘুদের প্রতি ভারতের দরদ রাজনৈতিক বলে জানান সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। আর যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান গণফোরামের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। সাইফুল রিপনের প্রতিবেদন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে উদ্বোধন হয় গণফোরামের ৭ম জাতীয় সম্মেলন। সভাপতির বক্তব্যে জাতীয় ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান গণফোরামের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। ঐক্যকে আরো সুসংগত করার জন্য কাজ করে যাবেন এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারবো। ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করতে ভারতের মদদে নানা ইস্যুতে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার কঠোর সমালোচনা করেন সম্মেলনে অংশ নেয়া রাজনৈতিক নেতারা। খুবই দুর্ভাগ্য, ভারতের শাসকরা এখানকার হিন্দু সম্প্রদায় সহ ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদেরকে বাংলাদেশি তারা হোক, বাংলাদেশকে তারা ধারণ করুক, সম্ভবত এটা তারা চান না। প্রতিনিয়ত তারা উস্কানি তারা তৈরি করবার তারা চেষ্টা করছেন। সেই বিজেপি গোষ্ঠী তারা বাংলাদেশের এমবাসির সামনে ভাঙচুর করছে, আমাদের পতাকাকে পুড়াচ্ছে। তাহলে বোঝা যায় যে চিন্ময়ের সাথে ওদের একটা লিঙ্ক আছে। অতীত স্বৈরাচার তারা একতাবদ্ধ হয়ে একটা অরাজকতার সৃষ্টি করছে। আমি ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। তোমার যে মাইনরিটির প্রতি দরদ দেখাচ্ছ, এইটা আসলে মাইনরিটির প্রতি দরদ কিনা, নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ধর্মের নামে যেসব ঘটনা ঘটছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। এতগুলো ঘটনা ঘটছে, একজন আইনজীবী মারা গেছে, অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় নাই, তাদের সহ্য গুণ অনেক বেশি। এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশ এমবাসি ভাঙচুর করা হয়েছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়নি। এটা হচ্ছে সুখবর, এটা হচ্ছে বাংলাদেশের শক্তি, এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথ, যে অন্যরা যা করছে বাংলাদেশে সেটা করছে না। কথা বলেন সংস্কার ও নির্বাচন ইস্যুতেও। আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার, সেটা হবে জাতীয় সরকার, এবং সেই জাতীয় সরকার এই ৩১ দফা সেই জাতীয় সরকার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। সুতরাং সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নেই। শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই মূল লক্ষ্য দাবি করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত দিনে জবাবদিহিতা ছিল না বলেই ফ্যাসিস্ট স্বৈরাচার তৈরি হয়েছে, যে কারণে ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের আকাশে কালো শকুন ঘুরছে মন্তব্য করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সাতক্ষীরায় সংগঠনের কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। জামায়াত সাম্যের রাষ্ট্র ব্যবস্থা চায় জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা ক্ষমতায় গেলে নারীরা ঘরে বাইরে সুরক্ষিত থাকবে। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ও চিত্রে আপনপুর ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকেই জামায়াত ইসলামীর কর্মী সমর্থকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত হন কর্মী সম্মেলনে। বিকেলে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশের আকাশে কালো শকুন ঘুরছে, তাই সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। সাতক্ষীরার জনগণের অধিকার দেয়নি, মানুষ খুন করেছে, গুম করেছে, পঙ্গু বানিয়েছে, ইজ্জতের উপর হাত দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে। জামায়াত সাম্যের রাষ্ট্র ব্যবস্থা চায় জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা ক্ষমতায় গেলে নারীরা ঘরে বাইরে সুরক্ষিত থাকবে, খুশিমতো পোশাক পরতে পারবে, ঘরে সুরক্ষিত থাকবেন, কর্মস্থলেও সুরক্ষা পাবেন, রাস্তাঘাটেও সুরক্ষা হবে।
তাদের দিকে কোন খারাপ লোক চোখ তুলে তাকানোর কসরত পাবে না। তারা ইজ্জতের সাথে মর্যাদার সাথে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখে। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান। এই বাগানে মাঝে মধ্যেই হুতুম পেঁচা ঢুকে পড়ে বলে সতর্ক করেন তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। একের পর এক বেরিয়ে আসছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দুর্নীতির চিত্র। সবশেষ এ খাতের 22 প্রকল্পের 25,000 কোটি টাকার অর্ধেকই লুটপাটের তথ্য পেয়েছে তদন্ত কমিটি। সংশ্লিষ্টদের দাবি, 22 প্রকল্পের প্রতিটির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন প্রতিমন্ত্রী। তার নির্দেশের বাইরে প্রকল্পের কোনো টাকা ছাড় হতো না। প্রকল্প পরিচালকদের নিয়মিত হাজিরা দিতে হতো প্রতিমন্ত্রীর দপ্তরে। আরও জানাচ্ছেন সজল বিশ্বাস। কথাই বলে পাপ বাপকেও ছাড়ে না, চুরি করলে জেলে ঢুকতেই হবে। তারই প্রমাণ আইসিটি খাতের অন্যতম মাফিয়া সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ক্ষমতার অপব্যবহার করে ধরা পড়ার পর বারবার জনসম্মুখে ক্ষমা চাইছেন তিনি। আর তার অপকর্মে সবকিছুই জানতেন শেখ হাসিনার পুত্র এবং আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তথ্য ও প্রযুক্তি খাতের 22 প্রকল্পের 25,000 কোটি টাকার অর্ধেকই লুটপাট হয়েছে। এই চিত্র দেখে বিস্মিত তদন্ত কমিটি। আর এসব লুটপাট হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে। তদন্ত কমিটি জানিয়েছে, প্রায় প্রতিটি প্রকল্পে পাওয়া গেছে লুটপাটের চিত্র। কেনাকাটা হয়েছে আকাশচুম্বী দামে, খরচও হয়েছে বেসুরগাম। কোন চাটুরিতে কত টাকা লোপাট হয়েছে এখন সে হিসাব করছে তদন্ত কমিটি। শিগগিরই জমা হবে চূড়ান্ত রিপোর্ট। তদন্তে টাকার কোনো হদিশ মিলছে না। 22 প্রকল্পের প্রতিটির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন প্রতিমন্ত্রী। তার নির্দেশের বাইরে প্রকল্পের কোনো টাকা ছাড় হতো না। প্রকল্প পরিচালকদের নিয়মিত হাজিরা দিতে হতো প্রতিমন্ত্রীর দপ্তরে। সেখানে রুদ্ধদ্বার বৈঠকে কোনো তথ্যই প্রকাশের সুযোগ ছিল না। কিন্তু 5 আগস্ট পট পরিবর্তনের পর বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। আইসিটি খাতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হয়েছিল 22টি প্রকল্প। এর মধ্যে 19,000 কোটি টাকার 16টি প্রকল্প বাস্তবায়ন করে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। আর 5,500 কোটি টাকার 6টি প্রকল্প বাস্তবায়ন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। অনুসন্ধানে জানা যায়, 22 প্রকল্পের বেশিরভাগ নেওয়া হয় 2016 সালে, যার কয়েকটি প্রকল্পের মেয়াদ 2027 সাল পর্যন্ত। আবার কয়েকটি প্রকল্পে বরাদ্দের পরিমাণ কয়েক ধাপে বাড়ানো হয়। প্রতিটি প্রকল্প নেওয়া হয়েছে সরকারের নীতি নির্ধারকদের সিদ্ধান্তে। লুটপাটের জন্য এসব প্রকল্পের সরঞ্জাম সরবরাহের কাজ দেয়া হতো পছন্দের প্রতিষ্ঠানকে। দুর্নীতির জন্য তদন্তের মধ্যে থাকা প্রকল্পগুলোর অন্যতম হল 330 কোটি টাকার মোবাইল গেমস ও অ্যাপ্লিকেশন দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প, 855 কোটি টাকার অ্যাসপায়ার টু ইনোভেট প্রকল্প, 27 কোটি টাকার দীক্ষা দক্ষতা উন্নয়ন ও শিক্ষা অনলাইন প্রকল্প, 442 কোটি টাকার উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প এবং 30 কোটি টাকার ডিজিটাল সিলেট সিটি শীর্ষক প্রকল্প। বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে, পলক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন এবং দ্বৈত নাগরিক হয়ে এমপি পদ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন তিনি। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা। চুয়াডাঙ্গা পৌর এলাকার ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের ফি জমা পড়েনি সরকারি কোষাগারে। গত 3 বছরে প্রায় 1000 খানেক লাইসেন্সধারীর বিপুল পরিমাণ অর্থে গড়মিল দেখা গিয়েছে। 3 বছরের ফি বকেয়া পড়ে আছে অনেকের। অপসারিত পরিষদের যোগসাজশে সরকারি টাকা নিজেদের পকেটস্থ করা হয়েছে। অভিযোগের পর বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তির আওতায় আনার আশ্বাস তাদের। চুয়াডাঙ্গা থেকে খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গা পৌর এলাকায় ট্রেড লাইসেন্স ফি দিতে হয় প্রকারভেদে 500 থেকে 20,000 টাকা পর্যন্ত। নিবন্ধন ও হালনাগাদের মাধ্যমে মোটা অঙ্কের আয় হয় পৌরসভার। তবে চুয়াডাঙ্গা পৌরসভায় ট্রেড লাইসেন্সের কোটি টাকা লুটপাটের অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। প্রতি বছর নিবন্ধন ফি দিলেও তা জমা হয়নি কোষাগারে। কাগজে কলমে এখনও তাদের 2 থেকে 3 বছরের ফি বকেয়া দেখানো হচ্ছে। স্বয়ং পৌর কর্তৃপক্ষের এমন জালিয়াতির শিকার প্রায় 1000 ব্যবসায়ী। জি, আমি ট্রেড লাইসেন্স টাকা আমি জমা দিচ্ছি 21, 22, 23, 24। এর 25-এ গিয়ে আমি জমা দিতে গিয়ে দেখছি আমার 3 বছর ট্রেড লাইসেন্স টাকা আমার বাকি আছে। পৌরসভায় আমার করে দিচ্ছিল, এটা টাকা জমাই হয়নি, এটা সবকিছু সিল স্বাক্ষর সব নকল করে মেরে দিয়েছে। অনুসন্ধান বলছে, প্রতি বছর ব্যবসায়ীদের জমা দেওয়া টাকার অর্ধেকেরই কোনো হদিস নেই। ভুয়া সিল ও জাল রসিদের মাধ্যমে পৌর কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা কৌশলে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। এই সিলটা দেখাইছে এবং এই স্বাক্ষরটা দেখিয়েছে,
বলছে যে এটা টাকাটা হচ্ছে ব্যাংকে জমা করে নিয়ে উনি নিজে স্বাক্ষর করে টাকাটা আত্মসাৎ করে দেয়। অথচ পৌরসভায় লাইসেন্স টাকা জমা হবে না, এটা খুব দুঃখজনক কথা। তবে ব্যবসায়ীদের এমন অভিযোগ অস্বীকার করছেন পৌরসভার ট্রেড লাইসেন্স শাখার এই কর্মকর্তা। এই ধরনের তো আশা করি হবে না, বুঝতে পেরেছেন? এই ধরনের তো আশা করি হওয়ার কথা না, এই অভিযোগ তো সত্য নাই। বিষয়টি জানাজানির পর নড়ে চড়ে বসেছে প্রশাসক। যদিও এ নিয়ে মুখ খুলতে চায়নি দায়িত্বপ্রাপ্ত কেউ, তবে তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বিষয়টা আপনাদের কাছ থেকেও শুনেছি এবং চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসকের সাথে আলাপ করেছি। এই ধরনের একটা অভিযোগ পেয়েছে, বিষয়টা সে তদন্ত করতেছে এবং আমি পরামর্শ দিয়েছি যাতে দ্রুত তদন্ত শেষ করে যাতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয়। চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় ট্রেড লাইসেন্সধারীর সংখ্যা প্রায় ৩,০০০, যা থেকে প্রতি বছর আয় হয় গড়ে ৫০ লাখ টাকার বেশি। টাকা আত্মসাৎকারীদের শিগগিরই বিচারের দাবি ব্যবসায়ীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাগেরহাটের সড়কের পাশে বাজারের ব্যাগ থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর চুনাখোলা সড়কের পাশ থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজসেবা অধিদপ্তর শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট জেলা হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়। শিশুটি এখন সুস্থ রয়েছে। স্থানীয়রা জানায়, রাতে চুনাখোলা এলাকায় বাজারের ব্যাগ থেকে একটি শিশুর কান্নার আওয়াজ পান তারা। পরে এক মহিলা ব্যাগটিতে একটি নবজাতক দেখতে পান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নবজাতকটি আপাতত হাসপাতালেই থাকবে, পরবর্তীতে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই সমাজসেবার মাধ্যমে আমাদের এখানে একটা অজ্ঞাত বাচ্চা আমরা একটু আগে এখানে রিসিভ করেছি। বর্তমানে সুস্থ আছে, পরবর্তীতে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে বাচ্চাকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে কুষ্টিয়ার হাসপাতালগুলোতে হঠাৎই বেড়েছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা। প্রতিদিনই গড়ে ভর্তি হচ্ছে অর্ধশত শিশু। ২০ শয্যার বিপরীতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় ২ শতাধিক ঠান্ডাজনিত আক্রান্ত শিশু। ফলে ওয়ার্ড ছাড়িয়ে চিকিৎসা সেবা চলছে মেঝেতে। উঠেছে ঠিকমতো চিকিৎসা সেবা না পাওয়ারও অভিযোগ। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। এখানে শিশু শয্যার সংখ্যা রয়েছে মাত্র ২০টি। তবে হঠাৎই আবহাওয়া পরিবর্তনজনিত কারণে উদ্বেগজনক হারে এখানে বেড়েছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে গড়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অর্ধশত শিশু। শুধু কুষ্টিয়া নয়, আশপাশের জেলা থেকেও আসছে অনেকেই। ফলে ২০ শয্যার বিপরীতে এ হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছে প্রায় ২ শতাধিক ঠান্ডাজনিত আক্রান্ত শিশু। ওয়ার্ড ছাড়িয়ে চিকিৎসা চলছে মেঝে ও বারান্দাতেও। যখন বেশি সমস্যা হয় আমরা এখানে ডাক্তারের কাছে নিয়ে আসি, তো সে আমাদেরকে বলে যে বাচ্চার এখন যে কন্ডিশন তাতে ভর্তি করলে বেটার হবে। ওই ডাক্তার দেখানি পরে বললো যে কুষ্টিয়ায় ভর্তি হন গা। কুষ্টিয়ায় আসি আজ 4 দিন আসি, এখন বাচ্চা মোটামুটি সুস্থর পথে আসছে। এমন পরিস্থিতিতে চাপ বেড়েছে হাসপাতালের চিকিৎসা সেবার উপর। শয্যা সংকটে অনেকেই ঠাঁই নিতে বাধ্য হয়েছে ওয়ার্ডের মেঝে ও বারান্দায়। ফলে ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না রোগীরা। ট্রিটমেন্ট ভালোভাবে হয়েছে না, বেড পাইছি না, ও ডাক্তার সেরকম আসে না। মেলা রোগী ভর্তি আছে, বেড নাই। ডাক্তার দিনে খালি একবারই আসছে সকাল 10টার সময়, আর সারাদিন আসছে না। আর ওষুধ আমরা সব কিনাইলা। এদিকে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। তারপরও সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। অতিরিক্ত রোগীর চাপ কমাতে শয্যার সংখ্যা বৃদ্ধি সহ আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ তাদের। বাচ্চারা যেহেতু মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, ওরা নাক বন্ধ হয়ে গেলে ওরা শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই জন্য হসপিটাল ম্যানেজমেন্ট বেশি লাগছে। আসলে আমাদের যে হাসপাতাল যে কাঠামোতে এখানে যে আমাদের বেড যতটা আছে তার চেয়ে প্রায় 20 গুণ রোগী আছে। আমাদের স্টাফ মিলে, হসপিটাল প্রশাসন মিলে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার। আমাদের ধারণ ক্ষমতা 4 গুণ বেশি রোগীদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি, সেহেতু সব রোগীকে আমরা তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। এ নিয়ে আমাদের সেবা কর্মীদের এবং সেবা গ্রহীতাদের মধ্যে একটু অসন্তোষ বা অসন্তুষ্টি আছে। বর্তমানে এই হাসপাতালে 20 শয্যার বিপরীতে ভর্তি রয়েছে প্রায় 2 শতাধিক শিশু। এছাড়াও গত 2 সপ্তাহে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাওয়া শিশুর সংখ্যা প্রায় 6 শতাধিক। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।
প্রকৃতির রূপ বদলে দুয়ারে কড়া নাড়ছে শীত। মৌলভীবাজারে সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। শীত নিবারণে গরম কাপড় অসহায়ের সহায়, তাই মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা ভিড় জমিয়েছেন পুরাতন কাপড়ের দোকানে। মৌলভীবাজার প্রতিনিধি সালেহ এলাহি কুটির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশ জুড়ে শুরু হয়েছে শীতের আমেজ। এরই মধ্যে উত্তর পূর্বাঞ্চলের জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেকর্ড করা হয় সর্বনিম্ন তাপমাত্রা। শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম কাপড়ের চাহিদা। জমে উঠেছে আমদানিকৃত শীতের পুরনো পোশাকের অস্থায়ী দোকানগুলো। সব ধরনের শীত বস্ত্রই মিলছে এসব দোকানে, আর দাম নাগালে থাকায় ভিড় জমাচ্ছেন নিম্ন ও স্বল্প আয়ের মানুষ। এখানের যে কাপড় 50 টাকা পাওয়া যায়, বিভিন্ন মার্কেটে গেলে দেখা যায় যে 700 থেকে 800 টাকা লাগে। আমি এখান থেকে একটা কম্বল কিনছি, ঠিক আছে, তো আমি যদি কোনো দোকান থেকে কিনতাম অবশ্যই 3-4 টাকা গেল না, এখানে অনেক কম দামে কম্বলটা পাওয়া যায়। বিদেশি প্রোডাক্ট আমার কাছে লাগছে, খুব ভালো লাগছে আমার কাছে। এখানে কিন্তু অনেক স্বল্প মূল্যে মাল বিক্রয় হয়। 500 টাকা 1000 টাকার কাপড় কেন 50 টাকায় 100 টাকায়। আলহামদুলিল্লাহ মোটামুটি কেন যে অনেক গরিবরা আছে, তারা অনেক টাকা দিয়ে মার্কেট থেকে কাপড় লইতে পারে না, তো এখানে মোটামুটি সীমিত দামে কাপড় চোপড় মিলে অনেক গরিবের উপকার ওর এখানে। শীত আইলে আমরা সবসময় কাপড় কিনি, আর দোকান চাইতে খুবই সস্তা কাপড় আর খুবই ভালো। ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বাড়ায় কাপড় কিনতে হচ্ছে বাড়তি দামে, তাই সীমিত লাভেই বিক্রি করছেন শীতের পোশাক। যে গাড়িটা আমরা আনতাম 10,000-12,000 টাকা, এই গাড়িটা ওখানে আনা লাগতো 17,000-18,000 টাকা, কিন্তু আমরা আগের রেডি বেচে দিতেছি মাল। তো মোটামুটি মাল চলের ভালোই, তো লাভের সংখ্যাটা একটু কম আপনার, বুঝছেন নি, কিন্তু মাল চলের কিন্তু লাভ নাই, লাভ একবারে সীমিত। 30 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যেই তাইওয়ান, জাপান ও কোরিয়া থেকে আসা শীতের পোশাক কিনতে পারায় খুশি নিম্ন আয়ের মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বাড়ছে শীতের তীব্রতা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, জনজীবনে শীতের কেমন প্রভাব দেখছেন? ধন্যবাদ ইশিকা। একটু জানাতে চাই যে উত্তরের জেলা ঠাকুরগাঁও হওয়ার কারণে এই জেলায় প্রতি বছরের মতো এই বছরও শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে। আমরা লক্ষ্য করছি যে সারাদিন এখানে রোদ লক্ষ্য করা গেলেও যত দিন দূর এগিয়ে যাচ্ছে, সন্ধ্যা নাগাদ হতে না হতেই এই জেলায় তাপমাত্রা অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে। আমরা লক্ষ্য করছি যে রাতে প্রচন্ড পরিমাণ ঠান্ডাও আমরা এখানকার যারা ছিন্নমূল মানুষের পাশাপাশি সবচেয়ে কষ্টে রয়েছেন দিন মজুর মানুষেরা। আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও শহরের বাস স্ট্যান্ড এলাকায়। এই অঞ্চলে কিছু দিন মজুর মানুষ প্রায় 20-25 বছর ধরে এই বাস স্ট্যান্ড এলাকা থেকে কেউ ঘরের কাজের জন্য বের হন, কেউ মাটির কাজের জন্য বের হন, এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি জানাচ্ছেন যে শীত হওয়ার কারণে তারা এখন কাজ কম পাচ্ছেন এবং অনেকেই কাজ না পেয়ে বাড়িতে যাচ্ছেন। আমরা এরকম দু একজনের সঙ্গে একটু কথা বলবো যে এই যে কি সমস্যা হচ্ছে এই শীতের কারণে আপনাদের। শীতকালে একটু কাজ কম পাওয়া যায় আর কি। এখন 8টা পার হয়ে গেছে, এখন 9টা বাজলে তো আর কাম পাওয়া যাবে না, বাড়ি যাইতে হয় ঘুরে আর কি। এই জন্য আর কি সংসার চলিতে খুব কষ্ট হয়, বর্তমান কাজ খুব কম, এই আর কি। এই যে আপনারা সপ্তাহে কয়দিন এখন কাজ পাচ্ছেন, কয়দিন কাজ পাচ্ছেন না, সংসারে কোনো ধরনের সংকট হচ্ছে কিনা? 3 দিন করি, 4 দিনে ঘুরে চলে যাই। সংসার খুব কাজ কাজ হয় না, ওই 3টা দিন করি আর 4 দিনে আর ঘুরে চলে যাই। সরকারি সহযোগিতা কিছু পালে তো ভালো হয়, বর্তমান সরকারি সহযোগিতা তো কোনো পাই না, এই নিয়ে আর কি ধাতাল কাতাল করে আর কি চলছে আর কি। ইশিকা, আপনি যেমনটি জানছিলেন যে তারা জানাচ্ছিলেন যে এই শীত মৌসুম হওয়ার কারণে তাদের এখন কাজের সংকট লক্ষ্য করা যাচ্ছে, এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসন জানাচ্ছেন যে শীত মোকাবেলা করার জন্য তারা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন। এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ অবস্থা। শাকিল, ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁওয়ে জনজীবনে শীতের প্রভাব জানছিলাম সহকর্মীর কাছে। ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, এই মুহূর্তে কেমন আবহাওয়া বিরাজ করছে?
ঈশিকা দাঁড়িয়ে আছি বেতনা নদী উপকূলে গোপীনাথপুর এলাকায়। আজকে যেটি আবহাওয়া সারা রাত থেকে সকাল পর্যন্ত ছিল, কিন্তু অনেকটা গুমোট আবহাওয়া ছিল। আর গতকাল দুপুর থেকে ফিনজাল, যে ঘূর্ণিঝড় ফিনজাল, তার প্রভাবে বৃষ্টি হয়েছিল, রাত্রিতেও বৃষ্টি হয়েছে এবং একই সাথে স্বাভাবিকের চাইতেও বাতাস প্রবাহিত হয়েছে। এই বাতাস উপকূলবাসীকে অনেকটা কাবু করে তুলেছিল, শীতার্ত করে তুলেছিল। আর একই সাথে 2 নম্বর সতর্কতা সংকেত বিরাজ করছে 2 দিন ধরে। এই 2 দিন ধরে 2 নম্বর সতর্কতা সংকেতের সাথে সাথেই উপকূলবর্তী মানুষকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছিল, যদিও এই ঝড়টির গতিপথ ছিল ভারতের তামিলনাড়ুর দিকে। তারপরেও বঙ্গোপসাগরের দিকে এর প্রভাব দৃশ্যমান থাকার কারণেই এই সতর্কতা জারি করা হয়। এখনো পর্যন্ত সেই সতর্কতা বহাল রয়েছে, 2 নম্বর সতর্কতা বহাল রয়েছে। এখন সূর্য উঠেছে, আপনি দেখতে পাচ্ছেন ঝকঝকে সূর্য উঠেছে। তবে তারপরেও এর প্রভাবের জন্য সতর্ক থাকতে বলা হয়েছে এবং নদী এবং সাগর উপকূলের নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে এবং জেলেদেরকে সতর্কতার সাথেও থাকতে বলা হয়েছে। অনেককে দেখা গিয়েছে যে তারা নৌকা নিয়ে কাছাকাছি থেকেছে। এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি এবং আপনি জানেন যে বাংলাদেশের দীর্ঘতম বেড়িবাঁধ, উপকূলীয় বেড়িবাঁধ সাতক্ষীরাতে, সেই সাতক্ষীরার উপকূলীয় বেড়িবাঁধগুলো দুর্বল থাকার কারণে দুশ্চিন্তা উপকূলবাসীর জন্য থেকেই যায়। তবে তার মধ্যেও কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আর সূর্য ওঠার কারণে ফিনজালের যে ভয়টি ছিল, ঝড়ের প্রভাবের যে ভয়টি ছিল, সে ভয়টি অনেকাংশেই কেটে গিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।